নিজের সুইং ট্রেডিংয়ের পোর্টফোলিও পিএনএল ওপেন করে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই ডামাডোল পরিস্থিতিতে, মানে নিফটি জানেন গত দুদিন ধরে একটু ক্র্যাশ হয়েছিল, আজকে আবার উঠে দাঁড়িয়েছে, কালকে কি হবে জানি না। এই যে দোদুল্যমান অবস্থা, এই অবস্থায় কিভাবে বসে থেকে নিজের প্রফিটকে প্রোটেক্ট করা যায়, কি আমাদের করা উচিত এবং কি করা উচিত নয়, এই ভিডিওতে নিজের পিএনএল দিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব সেটা। দেখুন, এখানে প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্রোচ নেব, যেখানে নিজের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ওপেন করে দেখাবো, যাতে শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বোঝাতে পারি যে কিভাবে নিজের প্রফিটকে প্রোটেক্ট করতে হয় এবং এই ডামাডোল পরিস্থিতিতে কি কি জিনিস করা উচিত। ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, আমার মোটিভেশন তাতে হবে। এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি আমার নিজের ট্রেডের যা কিছু আপডেট দেবো তার আপডেট যাতে আপনাদের কাছে চলে আসে। যারা এখনও ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বা আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা আছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। শুরু করি ভিডিওটা। প্রথমে আজকে তো যা হলো হলো, তার আগে দেখে নিন আমার 24,000 টাকা রানিং লস হচ্ছিল। আপনারা যারা আমার মানে দর্শক রেগুলার বা জাস্ট আমার ভিডিও সেকশানে এসে ফার্স্ট যে ভিডিওটা আছে সেটা দেখে নিন, আগের দুদিন আগে বা একদিন আগে আমি জাস্ট রিলিজ করেছিলাম। তাতে আমার যে সুইং ট্রেডিং যে স্টক ধরা ছিল, আমি তার পোর্টফোলিওটা শেয়ার করেছিলাম, সেখানে 24,000 টাকা রানিং লস চলছিল। কেন চলছিল? কারণ যদি সেদিন আপনি নিফটিতেও আসেন, এই যে গত একদিন আগে কিন্তু একটা মানে সুন্দর রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, এবং শুধু নিফটি দেখলে আমার মনে হয় ভুল হবে। আমি যদি একটু আপনাদের মিড ক্যাপ সেক্টর বা স্মল ক্যাপের চার্ট দেখাই তাহলে হয়তো আপনারা বুঝবেন। মিড ক্যাপে দেখতে পাচ্ছেন এত বড়, এই যে বিগত 3 দিন ধরে যে 3টে বড় বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখানে কিন্তু অনেক স্টক বা অনেক পোর্টফোলিও কিন্তু হিট হয়েছে। কারণ রিটেলদের সাধারণত মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকেই সুইং ট্রেডিংয়ের জন্য বলুন বা এমনি পোর্টফোলিও বলুন, ওরকমই থাকে স্মল ক্যাপ মিড ক্যাপ ঘেঁষা। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা লস চলছিল, এবং আমি আপনাদের সামনে ভিডিও করে বলেছিলাম যে কি করতে হবে আর কি করতে হবে না। আমি কি করছি আপনারা তো নিজেদের ডিসিশন নেবেন, কোনো স্টকে বাই সেল বা হোল্ড বা ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি কিছু দিচ্ছি না, নিজেদের অ্যানালিসিসের পারপাসে এই ভিডিওগুলো দেওয়া। তবে আমি কি একটা কথা বলেছিলাম যে আমি এই সময় কোয়ালিটি স্টকে থাকবো, আর যেগুলো কোয়ালিটি স্টক নয়, যাদের ফান্ডামেন্টাল ঠিক নয়, যাদের রেজাল্ট ভালো নয়, সেখানে আমি থাকবো না। আমি 24,000 রানিং লস, এটা রিয়েলাইজড লস নয়, আনরিয়েলাইজড লস যখন চলছিল তখন আমি কিন্তু বলেছিলাম। এবং তখন আমি বলেছিলাম আমার পোর্টফোলিওতে তখন দুটো স্টক ছিল, এক টাটা মোটরস আর একটা জিও ফিনান্স। আমি সেটা নিয়েই দেখাবো। দেখুন, আমি একটু রিফ্রেশও করে দিই। টাটা মোটরস আজকেও যখন বাজার একটা গ্যাপ ডাউনে হলো, তখন কিন্তু এটা 897তে চলে গেছিলো। আমার কেনা দাম 919 টাকা, এটা কিন্তু 895 টাকাও ছুঁয়ে এসেছিল। তখন কিন্তু আমার রানিং লস অনেক দেখাচ্ছিল। আমি কি তখন কিছু করেছি? না, কিছু করিনি। মানে বেচে দেবো বা ভয় পাচ্ছি বা বেচে দেবো কি এই করব বা বেচে দেওয়ার ডিসিশন তা কিন্তু নিইনি। কেন নিইনি? আমি নিইনি এই জন্যই যে টাটা মোটরসের প্রতি আমার বিশ্বাস আছে। টাটা মোটরসের কোয়ার্টারলি রেজাল্ট আমি দেখি, টাটা মোটরসের ফান্ডামেন্টাল রেজাল্ট আমি দেখেছি, টাটা মোটরসের বিজনেস সম্বন্ধে আমি ওয়াকিবহাল। তাই জন্য কিন্তু আমার মনে ভরসা ছিল যে টাটা মোটরসটা আমি ধরে রাখবো। এইটাই আমি আপনাদেরকে বলি, এই যে ডামাডোল পরিস্থিতিতে, যেখানে নিফটি ছেড়ে দিন, মিড ক্যাপ জাতীয় স্টকগুলো এত করে, মিড ক্যাপ ইন্ডেক্স এত করে পড়ছে। এর আগের দিন যেমন অনেকগুলো স্টক আপনার 10%-এর লোয়ার সার্কিটে নেমে যাচ্ছে, এইখানে যাচ্ছে। সেখানে কোয়ালিটি স্টক বা যে স্টকের প্রতি আপনি জানেন বা আপনার বিশ্বাস আছে, সেই স্টকের প্রতি থাকুন। বিশ্বাস আসার জন্য শুধুমাত্র দাম দেখে বিশ্বাস নয়, যে একটা স্টক মানে 3 মাসে দুগুণ হয়ে গেছে তার মানে এর উপর আমার বিশ্বাস হয়ে গেছে, তা নয়। বিশ্বাস মানে হচ্ছে তার বিজনেসটা কি আপনি বোঝেন, তার ফান্ডামেন্টালটা বা বিজনেসটা কি আপনি বোঝেন, তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কি তার কোয়ার্টারলি রেজাল্টগুলো আপনি বুঝে কনফিডেন্স আছে যে তার ব্যবসার প্রতি। তাহলে যদি ধরা থাকে পোর্টফোলিওতে, তাহলে অবশ্যই সেটা রাখুন, কোনো অসুবিধা নেই। আমার কাছে টাটা মোটর সুইং ট্রেডিংয়ের, এটা সুইং ট্রেডিংয়ের পোর্টফোলিও। এখানে কোনো আমি মানে এমনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা দেখাচ্ছি না বা বলছি না। জানেন আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টে আমার কাছে সিডিএসএল পড়ে আছে, এই আছে, আপনারা জানেন অনেকে।
তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনি যে ট্রেডিংয়ের প্রতি বা মিডিয়াম ট্রেড টাইমের ধরুন ট্রেড করছেন, যে স্টকের উপর আপনার ভরসা আছে, ভরসা মানে আবার বলছি, ভরসা মানে ফান্ডামেন্টাল দেখে, বিজনেস দেখে যদি আপনি নিয়ে থাকেন, শুধু দাম দেখে নয়, তাহলে তার উপর ভরসা রাখা উচিত। এবং ভরসা রেখেছি বলেই আজকে কিন্তু আবার আমার কেনা দামে চলে এসেছে এবং আমি কিন্তু আরামসে জিনিসটাকে হোল্ড করছি। মাত্র 1000 টাকার মতো লস আছে, বা দামের দিক দিয়ে যদি দেখেন 918 টাকায় চলে এসেছে, আমার 919 টাকায় কেনা, তার মানে প্রায় কেনা দামে চলে এসেছে। কালকে কি হবে আমি জানি না, কিন্তু আপাতত তো আমার ভরসা আছে এবং এই জন্য এই যে 2-3 দিন সুন্দরভাবে কিন্তু ঝড় ঝাপটাটা সামলে নেওয়া গেল। আপনি বলবেন সঞ্জয় এটার প্রমাণটা কি? আমি পিএনএল দেখাবো। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যান, ভালো করে আমি দুটো পয়েন্ট বলবো, কিন্তু পিএনএল দেখানোর পর আরও দুটো পয়েন্ট বলবো, মন দিয়ে ভিডিওটাকে দেখবেন, কিছু স্টক নিয়েও আলোচনা করব। আগে বলে নিই ব্যাপারটা কি হচ্ছে, কিভাবে দেখুন, কারণ এই ঝড়ঝাপটা আজকেই যে শেষ হয়ে গেছে তা তো নয়, আবার কোনো এক সময় আসবে যখন দেখবেন যে আপনার মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলো 5% 10% নিচে চলে যাচ্ছে, এরকম আবার সময় আসবে। তখন কিভাবে বাঁচবেন তার উপায় এই ভিডিও থেকে হয়তো কিছুটা জানতে পারবেন। আবার দেখুন, জাস্ট 3 দিন আগে আমি ভিডিও করেছিলাম যে এখানে অপশানের আমার 1,76,000 টাকার মতো লাভ হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু 3 দিন আগের, তার মানে এর পরেই কিন্তু ডামাডোলের অবস্থাও শুরু হয়, বাজার একটু রেড হয়, এই হয়, অনেক এই কদিন চলেছে। তাহলে কি এই যে লাভটা ছিল সেটাকে আমি হারিয়ে ফেলেছি, নাকি আমি লাভটা ধরে রাখতে পেরেছি? আসল ব্যাপার হলো এটাই। নিজেকে প্রশ্ন করুন। অনেক সময় হয় না, আমি বা আপনি কিন্তু অনেক লাভ করি, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেই লাভটাকে ধরে রাখতে পারি না। এই যে ঝঞ্ঝটের মুহূর্তগুলো শুরু হয় না, এই মুহূর্তে না আমরা খুব প্যানিক হয়ে যাই যে কি করব না। আজকেই যেমন গ্যাপ ডাউনে একটু খুললো, কি করব না, ট্রেড করতেই হবে, এই নিয়ে না আমরা যে আশা, যে টাকাটা সেটাকে বাজারে দিয়ে দিই। তাহলে সেটাও দেখা যাক। আমি আপনাদের সামনে পিএনএল রিপোর্টে গেলাম, ফিউচার অ্যান্ড অপশন লাস্ট 30 ডেজ করে আমি যদি সাবমিট করি, আপনি দেখতে পারেন না, আমি কিন্তু আমার প্রফিটটা, হ্যাঁ 1,76,000 না হয়ে 1,75,000 হয়েছে, কিন্তু লাভটা ধরে রেখেছি, ব্যাপারটা এই। তার মানে এই যে পুরো ঝড়ঝঞ্ঝাটের ব্যাপারটা গেল, তার মধ্যে আমি কি করেছি, আমি একটা ভালো স্টকে নিজেকে আশ্রয় নিয়েছি বা লুকিয়ে নিয়েছি নিজেকে। টাটা মোটরস, বা আপনি হ্যালে কেউ হয়তো আছে, কেউ এলএনটিতে আছে, কেউ এইচডিএফসি ব্যাংকে আছে, কেউ ইনফোসিসে আছে। আমি বলছি কোয়ালিটি ধরনের ভালো স্টক, ঠিক আছে, যার বিজনেস আপনি জানেন, যার প্রতি আপনার বিশ্বাস আছে। কোনো ইউটিউবারের বিশ্বাস আছে কিনা বা আমার বিশ্বাস আছে কিনা সেটা বড় ব্যাপার নয়, যে স্টকটা আপনার কাছে আছে সেই স্টকের উপর আপনার বিশ্বাস আছে কিনা সেইটা বড় ব্যাপার। মানে বিশ্বাস মানে আপনি তার বিজনেসটা বুঝে নিয়েছেন কিনা, ঠিক আছে, কাউর কথাই নেননি, নিজে বুঝে নিয়েছেন কিনা সেটা। তাহলে এই ডামাডোলের পরিস্থিতিতে আমি সেই ধরনের একটা স্টকে থেকে মোটামুটি ঝড়টাকে কাটিয়ে উঠতে আপাতত পেরেছি। প্লাস আমার যে প্রফিটটা ছিল সেই বাল্ক প্রফিটটাও আমি কিন্তু, যে ফিউচার অ্যান্ড অপশানে, সেটাও কিন্তু আমি রক্ষা করেছি। মানে অপশানেও আমি যাতা ধরনের ব্যাপার করিনি, আর সুইংয়েও তো দেখতে পাচ্ছেন একটা ভালো স্টকে আছি এবং তাতেও আছি। এটার মানে কি, এইভাবেই কিন্তু আপনাকে শান্তভাবে পরিস্থিতিটাকে এই করতে হবে। এর মধ্যে কিন্তু বেশি ট্রেড করা যাবে না। আমি ট্রেড করিনি এই কদিনে, আমি দেখতেই পাচ্ছেন অপশানে আমি ট্রেড করিনি। আজকে কি সুযোগ ছিল না, নিচ থেকে সুন্দর উপরে উঠছে, হাত চুলকাচ্ছে, চলো অপশান করি, করতেই পারা যায় না। কেন করব? এই লাভটাকে আগে প্রোটেক্ট করি, আমার পোর্টফোলিওকে স্টেবল করি, তারপর দিন পড়ে আছে। এই জন্যই বলছি যে একটু আপনাকে ধৈর্য সহকারে ব্যাপারটা কিন্তু দেখতে হবে। ওকে, এবার দেখুন এইটা। এবার আপনি বলবেন আজ আমার ডেলিভারিতে জিও ফিনান্সও নেওয়া আছে। দেখুন সুন্দর একদম জিও ফিনান্সের ব্যবসাটা বুঝে আমি নিয়েছি, এখনো ব্যবসা তৈরি হয়নি, তাই জন্য আমি বলেছি যে ব্যবসাকে আমি সময় দেব। এইখানে আমি মানে কি করছি আমি সেটা ক্লিয়ার, আমার ভিশন আছে। জিও ফিনান্স 10 টাকা কমে গেলেও 20 টাকা কমে গেলেও আমি ভয় পাবো না, কারণ আমি ব্যাপারটা বুঝে নিয়েছি, কারোর কথাই নিইনি, তাই না? তাই জন্য দেখুন আজকে কিন্তু জিও ফিনান্স আমার কেনা দামের উপরে চলে এসেছে, ঠিক আছে। আমি জাস্ট উদাহরণ দিলাম আপনাদের, টাটা মোটরস বলুন বা এই দিয়ে, যে সুইং ট্রেডিং বা স্টক হোল্ডিংয়ে সেখানেও সাবধানে থেকে এই ঝঞ্ঝাটা কাটিয়ে নেওয়া যায়। আর ফিউচার অ্যান্ড অপশানেও চুপচাপ একটু বসে থেকে ধৈর্য রেখে কিন্তু লাভটাকে প্রোটেক্ট করা যায়, ঠিক আছে। কেন লাভ প্রোটেক্ট আমরা করতে পারি না, অনেকে লাভের পিছনেই ছুটি, লাভ হয়ও কিন্তু প্রোটেক্ট করতে পারি না। প্লিজ
এবার আমি বলবো, এবার আমি একটু মার্কেটের ব্যাপারে আসবো, আলোচনা করব। তার আগে প্লিজ এই পার্টটা যদি একটু বুঝে থাকেন এবং যদি একটু নিজের পোর্টফোলিও শো করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এরকম মনে হয় বেশি চ্যানেল ইন্ডিয়া লেভেলেও নেই যেখানে আপনাকে সব ওপেনলি মানে পিএনএল খুলে আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বোঝানো হয়। ঠিক আছে, তো প্লিজ যদি ভালো লাগে একটু ভিডিওকে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আর প্লিজ ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, নিচে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বা আমার ফার্স্ট কমেন্ট বক্সে। ঠিক আছে, তো চলুন শুরু করি এই এই মানে বাজারকে নিয়ে আলোচনা। একটু প্লিজ কমেন্ট করে নেবেন যে আপনারা কি এরকম ধৈর্য সহকারে এই যে ঝড়ঝাপটাটা গেল সেটা কাটিয়ে উঠতে পেরেছেন, বা নিজের যা বিশ্বাস আছে যে স্টকে সেইটাই ধরে আছেন, সেরকম কি করেছেন, একটু জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আচ্ছা, এইবার দেখুন আজকে যে বাজারটা ওপেন হলো, আজকে 15 মিনিটের চার্টে আসি। 15 মিনিটের চার্টে কিন্তু একটা গ্যাপ ডাউন হয়েছিল। গ্যাপ ডাউন হবে না কেন, হবেই। ইউএসএ বাজারে একটা কি বলে ইনফ্লেশনের ডেটা এসেছিল কালকে, ভালো হয়নি। ডাও জোন্স 500 পয়েন্টের মতো নেগেটিভে ছিল, তো আজকে তার এফেক্ট অনুযায়ী একটু নিচে খুলবেই। কিন্তু ঠিক আছে, ইনফ্লেশন তো বেশি বাড়েনি, ওইখানে ইনফ্লেশন ধরুন 2.9 এক্সপেক্ট করা হয়েছিল, তার বদলে এসেছে 3.1। কিন্তু আগের 3.6 থেকে কিন্তু কমেছে, বা আগের 3.4 থেকে কিন্তু কমেছে, 3.1 এসছে, সুতরাং কমেছে। তো এমন কিছু মানে গেল রব হলো না, ইউএস এর এর থেকে বাজে অবস্থা অনেকবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক, তো প্রথম ক্যান্ডেলটাই কিন্তু আজকে বলে দিয়েছিল যে মার্কেট নিচে যেতে একটু অনীহা বোধ করছে, কারণ একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে যারা নিফটিতে ট্রেড করে, যদিও আমি আজকে ট্রেড করিনি, কিন্তু যদি করতাম তাহলে কিন্তু আমার পজিটিভ বায়াসই থাকতো নিচে দিকে, বাই অন ডিপস যাকে বলে। কেন? কারণ একবারের জন্য প্রথম 1 ঘন্টাতে দেখুন একটাও 15 মিনিটের একটাও কিন্তু আপনার গ্রিন মানে রেড ক্যান্ডেল হয়নি। এটা যদিও নিফটি মিড ক্যাপ 150, মিড ক্যাপ নিয়ে আমি বলছি কেন, যেহেতু আপনাদের বেশিরভাগ প্রশ্ন মিড ক্যাপ নিয়ে আসে। মিড ক্যাপের তো স্টকগুলোই আপনাদের কাছে বেশি, তারপর আমি নিফটিতে আসবো। মিড ক্যাপের আমি বলে নিই একটু, মিড ক্যাপের দেখেই বোঝা যায় কিন্তু। আর বাজারের যদি আমি করি, বাজারের চিত্রটাও খুব একটা আলাদা ধরনের নয়। বাজারে যদিও প্রথমে ডোজি ক্রিয়েট হয়নি, মানে নিফটির চার্টে ডোজি ক্রিয়েট হয়নি, কিন্তু তারপরেও গ্রিন ক্যান্ডেল কিন্তু প্রথম 1 ঘন্টাতে ভালোই তৈরি হয়েছিল, এবং হাইকে প্রথম 15 মিনিটের হাইকেও কিন্তু ক্রস করে গেছিল, যেটা বুলিশ লক্ষণ। মানে প্রথম 15 মিনিটের যে লো তৈরি হয়েছিল তাকে কিন্তু সেই অর্থে ভেঙে ক্লোজিং দেয়নি। এটা কিন্তু যারা নিফটিতে বা অপশানে ট্রেড করেন, আজকাল তো আবার মিড ক্যাপ ফিড ক্যাপও অপশান চলে এসছে, যাই হোক সেটা নিয়ে বলছি না। ব্যাংক নিফটি তো আজকে মানে আলাদা রকমই গেছে। তো কিন্তু বাজার কিন্তু যে মানে লো হওয়ার পর বা গ্যাপ ডাউন হওয়ার পর যে আর নিচে যেতে চাইছি না, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছিল আজকে। সুতরাং আজকে যদি অপশানে আমি হলে ট্রেড করতাম, তাহলে প্রথম 15 মিনিটের যখন লো ভাঙলো না পরের ক্যান্ডেলে, তারপর কিন্তু পজিটিভ বায়াস নেওয়াই যেত, এবং তখন আজকের দিনের লোকে স্টপ লস রাখা হতো। ঠিক আছে, যাই হোক, আজকে প্রফিট আমি প্রোটেক্ট করেছি, সেটাও একটা বড় ব্যাপার। এই ঝড়ঝামটাটা কাটিয়ে ওঠাটা একটা বড় ব্যাপার ছিল। কিন্তু নিফটি ভালো করেছে, আজকের জন্য ভালো করেছে। এবার তাহলে প্রশ্ন হবে, তাহলে কি সব শেষ, মানে সব ঠিক হয়ে গেল, আবার আকাশে মেঘ নেই, একদম মানে ঠিক হয়ে গেছে সব, আবার কাল থেকে যে কোনো ধরনের স্টকে আমি ট্রেড করব, মানে চুপচাপ বসে জাস্ট নেব, 2 দিন বাদে টাকা মানে বেড়ে যাবে, বেচে দেবো? না, অতটাও হয়তো স্মুথ জিনিস হয়নি, একটু ধীরে চলো নীতি নিতে হবে। কারণ এখনও নিফটি এই যে আপনাদের সাথে যে একটা বক্স আমি শেয়ার করেছিলাম, এই বক্সের মধ্যে আছে। ঠিক আছে, এই বক্সটাকে আরও একটু এক্সটেন্ড করাই যায়, কিন্তু এই যে বক্স এর মধ্যেই ওটা আছে। এখানে হাই তৈরি করেছিল, হাই তৈরি করার পরে কিন্তু ও এইখানেই আছে, উপরে বা নিচে যায়নি। সুতরাং এর মধ্যে ভোলাটিলিটিটা যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। যদিও এখন যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে ইউএস মার্কেট ভালো করছে, সুতরাং ইউএস মার্কেট যদি আজকে পজিটিভে বন্ধ হয়, কালকে একটা পজিটিভিটি থাকবে, এবং নিফটি যেখানে বন্ধ দিয়েছে 21,800-র উপর, যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে। এবং যদি এটা কন্টিনিউ হয় 21,800 বা 21,780 লেভেলটা মনে রাখবেন, 21,780 যদি না ভাঙে, 21,780 যদি না ভাঙে, তাহলে কিন্তু 22,000-এর মুখ আমরা দেখতেই পারি। কালকেই দেখবো সেটা বলছি না, কিন্তু দেখতেই পারি 21,780টা যদি হোল্ড হয়। ওটা ইম্পর্টেন্ট লেভেল, মনে রাখবেন। ঠিক আছে, বাই অন ডিপ স্ট্র্যাটেজি সবসময় থাকবে। নিফটি এখনও কিছু খারাপ হয়নি, এটা আপনাদের বারবার বলেছি, এই ভিডিওতে এসেও আমি আপনাদের বলেছি।
এই এই এইখানেও এসে বলেছি যে আমি ধরে রেখেছি, আমার টাটা মোটরস তখন ধরা ছিল, যে ধরে রেখেছি, আমি বিক্রি করে বেরিয়ে যাচ্ছি না, কিন্তু কোয়ালিটি স্টকে থাকতে হবে, কোয়ালিটি জিনিসে থাকতে হবে। এখন বলছি, এই যে আপনি আজকে দেখবেন আরইসি, এসজেভিএন, আইটিআই, এনএইচপিসি, এগুলো আবার 4% 5% বেড়েছে, সব কিছু আছে, কিন্তু নিজেকে প্রশ্ন করবেন, যদি কোয়ালিটির সম্বন্ধে আপনার ডাউট থাকে, যদি সেই ব্যবসাটা না বুঝে আপনি নিয়ে থাকেন, তাহলে প্রফিট বুক করার কিন্তু মানে তাহলে সেই স্টকে থাকবেন না, সে যে স্টকই হোক। যদি আপনি হ্যালো না বুঝে নিয়ে থাকেন, তাহলে হ্যালে থাকতে হবে না। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বিজনেসটা বুঝে নেবেন, আর ভালো কোয়ালিটি অফ স্টকে থাকতে চেষ্টা করুন। সে তার দাম যদি মানে হয়তো কিছুদিন হয়তো আপনাকে হোল্ড করতে হবে, যেমন টাটা মোটরস আমি কিছুদিন হোল্ড করছি, আমার কোনো অসুবিধা নেই, আমি 1 মাস হোল্ড করতেও পারি, কারণ টাটা মোটরসের রেজাল্ট ভালো চলছে, ঠিক আছে। কিন্তু যেমন মিধানি, মিশ্র ধাতু, তা সেও কিন্তু স্টকটা নিচ থেকে অনেকটা বেড়েছে, কিন্তু তার রেজাল্ট ভালো আসেনি, তা সুতরাং আমি তাতে থাকবো না, ঠিক আছে। এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কিছু স্টক নিয়ে এবার কথা বলি, আপনাদের প্রিয় কিছু স্টক, তার মধ্যে ইরেডার মধ্যে চলে আসবো। ইরেডা আজকে সার্কিট একটু খুলেছে, কিন্তু কি হলো, সার্কিট খুলে আবার আপার সার্কিটে লেগে গেল। দেখতে বেশ ভালো লাগলো যে লোয়ার সার্কিটে ছিল, এই যে এখানে লোয়ার সার্কিটে ছিল, 15 মিনিটের চার্টে আপনি বুঝবেন লোয়ার সার্কিটে এতক্ষণ চলছিল, তারপর হঠাৎ করে দিনের শেষ মুহূর্তে সার্কিট ওপেন হলো এবং পুরো আপার সার্কিটে, এবং সার্কিট টু সার্কিট চলা মানে কালকে কি হবে জানি না, মানে এটা তো টেকনিক্যাল চার্টে কোনো অ্যানালিসিস সম্ভব নয়, কখন কি হবে কেউ জানে না, সুতরাং এরকম ব্যাপারে থাকাটা রিস্কি। হ্যাঁ, যাদের অনেক নিচে নেওয়া আছে তাহলে আলাদা ব্যাপার। আমার ধরুন 80 টাকায় নেওয়া আছে, তাহলে তো সে এইটা দেখতেই পারে, কারণ কিন্তু যার 200 টাকায় ইরেডা নেওয়া আছে, সে তো লোয়ার সার্কিট মারলে তো তার একটু ভয় লাগবেই। ব্যাপারটা হচ্ছে কোথায় আমার এন্ট্রি নেওয়া আছে সেটা হিসাবে ভাববেন, ঠিক আছে। এখন কিন্তু সব স্টক নিচ থেকে অনেকটা বেড়ে গেছে, যাদের আগের হোল্ড আছে ঠিক আছে, কিন্তু পরে এখন যখন হোল্ড করছেন, খুব সাবধানে স্টক আপনাদের চুজ করতে হবে। ওকে, এবার বলবেন দাদা এটা তো বললেন, কিন্তু কয়েকটা স্টকের নাম বলুন। কয়েকটা স্টক আপনাদের বলা আছে, মানে আমি যে স্টকগুলো ওয়াচ লিস্টে রাখি সেই স্টকগুলো বলা আছে। স্টকগুলো আবার বলছি, এসবিআই যথেষ্ট ভালো করছে, ভালো রেজাল্ট হয়েছে, এসবিআই বাই অন ডিপস আমি বলেছি। টাটা মোটরস তো আছেই, ওটা নিয়ে তো আলাদা বলার নেই, আমার পোর্টফোলিওতেও আছে। তবে এখানে যা স্টক বলছি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট আমি আপনাদের ওয়াচ লিস্ট বা অ্যানালিসিসের জন্য বলছি, ঠিক আছে। আচ্ছা, সেটা আছে। এলএনটিও নিচের আছে আমি জানি, কিন্তু ঠিক আছে, ভালো মানে খারাপ কোম্পানি না, জানি রেজাল্টের পর একটু নিচের দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু খারাপ কোম্পানি নয় এলএনটি, ঠিক আছে। হয়তো 6 মাসে দাম নিশ্চয়ই চলে আসে। ইনফোসিস, তারপর আপনার ইনফোসিস তো আছেই, ইভেন এইচডিএফসি ব্যাংক, হয়তো এইচডিএফসি ব্যাংক ভালো আপনাকে রিটার্ন 1-2 মাসে দেবে না, তাই জন্য এইচডিএফসি ব্যাংক ওই সুইং ট্রেডিংয়ের জন্য নেওয়ালাম তা নয়, কিন্তু যাদের পোর্টফোলিওতে রাখা আছে, ভয় পাওয়ার আমার মনে হয় না কিছু আছে, ঠিক আছে। ভালো স্টকগুলো এইগুলোতে একটু দেখা যেতে পারে। পিএনবি আপনারা বলবেন সব এইচডিএফসি ব্যাংক বলছো, এলএনটি বলছো, 3000 টাকা 2000 টাকার দামের স্টক, পিএনবি 100 টাকা 120 টাকার স্টক, এখনো ভালো লাগছে। আর যদিও আমি আমার চ্যানেলে 48 টাকা থেকে বলেছি, লেটেস্ট 100 টাকাতেও বলেছি, আমি নিজে 100 টাকায় এন্ট্রি করেছিলাম, 108 টাকায় আমি প্রফিট বুক করে নিয়েছিলাম। এখনো এত ঝড়ঝাপটার পরেও 125এই দাঁড়িয়ে আছে প্রায়। দেখো এত ঝড়ঝাপটা গেছে ওর মধ্যে দিয়ে তাও এখানেই কনসলিডেট করছে এবং খুব ভালো জায়গায় আছে। পিএনবি কিন্তু যারা একটু কম টিকিট সাইজের দেখে না, মানে 100 টাকা 120 টাকার স্টক হলে বেশ ভালো লাগে, অনেকের আছে। 3000 টাকার স্টক নিতে চায় না, অনেকেই আছে, কোনো খারাপ ব্যাপার আমি সেটা বলছি না, কিন্তু তার মধ্যেও কোয়ালিটি স্টক যেমন পিএনবি, এদের রেজাল্ট ভালো করছে, ঠিক আছে। ক্যানারা ব্যাংক তো 500 টাকা থেকে ছিল, মানে আর এখন তো অনেকটা বেড়ে গেছে, সেটা ছাড়ো, স্প্লিটও এখন হবে। কিন্তু পিএনবি যথেষ্ট ভালো, হেলথ চলছে ভালো। হ্যাঁ, এখন বলবেন যে রেলওয়ে স্টকগুলো কিন্তু খুব সাবধানে, রেলওয়ে স্টকগুলো সাপোর্টে যদি নেন, যদি প্রফিট চলে আসে, মাঝে মাঝে হয় না, আজকেই একদিনেই হয়তো 3-4% প্রফিট চলে এলো, তাহলে বেরিয়ে যেতে হবে, প্রফিট বুক করে নিতে হবে। আবার কালকে বাড়লে আবার আফসোস করা যাবে না, কারণ এখানে আপনি একদম উঁচু দিকে নিচ্ছেন, পরে কি হবে জানি না। এটা ইনভেস্টমেন্ট পারপাসে বলছি না, যারা খুব শর্ট টার্ম ট্রেডিং করেন, মানে 2 দিনের জন্য ধরেন বা 1 সপ্তাহের জন্য ধরে কাজ করেন, তাদের জন্য বলছি, ঠিক আছে। এবার আপনি একটা স্টক অ্যানালিসিস করে নিলেন, আপনার ভিউ হচ্ছে 7-8 মাসের জন্য, সেটা আলাদা ব্যাপার,
যেমন টাটা মোটরস যদি কারোর পোর্টফোলিওতে থাকে, যতক্ষণ সে ভালো কোয়ার্টারলি রেজাল্ট করছে, সে 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, রাখাই যায়, সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু কেউ যদি টাটা মোটরস 1 সপ্তাহের 2 সপ্তাহের জন্য নেয়, তাদের জন্য লেভেলটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা কি বলছি? সুতরাং পিএনবির দিকে নজর রাখা যেতে পারে, এসবিআই এর নজর রাখা যেতে পারে, ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। জিও ফিনান্স তো আমার কাছেই আছে, সুতরাং সেটা বলে লাভ নেই। তবে জিও ফিনান্সের আবার বলছি, ব্যবসাটা কিন্তু এখনও তৈরি হয়নি, সুতরাং জিও ফিনান্স আজকে নিলাম কালকের দামের জন্য পেয়ে যাব, তার সেটা করলে হবে না। আরেকটা, এই পাওয়ার সেক্টরের স্টকগুলোর উপর একটু নজর রাখবেন। টাটা পাওয়ার থেকে শুরু করে এনটিপিসি, ঠিক আছে, টাটা পাওয়ার, এনটিপিসি, পাওয়ার গ্রিড, পিএফসি, এইগুলো কিন্তু একটু নজর রাখবেন। আমি এক নাগারে 4টে স্টক বলে গেলাম, কারণ পাওয়ার সেক্টরের 4টে স্টক, আরইসিও তার মধ্যে আছে, কিন্তু 4টে স্টকই একই রকম, কিন্তু ওই একটু যেগুলো পাবলিক সেক্টর স্টক সেগুলোকে একটু নজর রাখবেন অন্যরকম, সেগুলোতে ভোলাটাইল বেশি হতে পারে, পজিশন সাইজ খুব কম রাখবেন। টাটা পাওয়ার যদিও মানে সরকারি কোম্পানি নয়, কিন্তু ওই টাটা পাওয়ারের ব্যাপারটা আলাদা, কিন্তু টাটা পাওয়ারের মিডিয়াম টার্ম ভিউ কিন্তু ঠিক আছে। ওদের ম্যানেজমেন্টের একটা বক্তব্য শুনছিলাম যে ওনারা কিন্তু ব্যবসাটাকে অনেক মানে কি বলবো, এই ইভির চার্জিং স্টেশন থেকে শুরু করে মানে অনেক বিশাল আকারে ভাবছেন। এবার পাওয়ার, দেখুন পাওয়ার সেক্টর এগুলো তো আইটির ব্যাপার নয় যে এটা কম্পিউটার নিয়ে নিলাম ব্যাস কাজ শেষ, আর কয়েকটা ছেলে মেয়েকে নিয়ে নিলাম, আমরা ঠিক প্রজেক্ট ডেলিভারি করতে শুরু করে দিলাম। আমি আইটিকে ছোট করছি না, আমি নিজের কম্পিউটার সায়েন্সের আমারও ব্যাকগ্রাউন্ড আছে, আমি সেটা বলছি না। আমি বলছি যে একটা কম্পিউটার সায়েন্সের জিনিস তৈরি করতে, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, আর একটা আপনার একটা পাওয়ার সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার মধ্যে অনেক পার্থক্য আছে, একটা সময় সাপেক্ষ পাওয়ার সেক্টরটা, ঠিক আছে? এবং মার্জিনটাও একটু কম কম্পারেটিভলি আইটি সেক্টর। তাই জন্যই বলছি একটু পাওয়ার সেক্টরের এই কাজগুলো হতে একটু সময় লাগে, সেই সময়টা আপনি দিতে পারবেন কিনা সেইটা একটু অ্যানালিসিস করে দেখুন, ঠিক আছে? সেটা একটু দেখার দরকার। আচ্ছা, যাই হোক, এইগুলো ভালো লাগছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকও 80 টাকায় ঘোরাঘুরি করছে। আমি যদি আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে কিছু বলছি না, এই বলছি আর একটা স্টকের কথা বলছি যেটা থেকে আমি এক্সিট করব হয়তো, সেটা হচ্ছে এমটার। এখনও ডিসিশন নিইনি, 50% আমি এক্সিট করব, তারপর পরে ভেবে দেখব। পোর্টফোলিও স্টক আমার এমটার থেকে, কারণ এমটারের রেজাল্টটা বারবার পরপর 2 কোয়ার্টার, আমি বলেছিলাম এই কোয়ার্টারের রেজাল্ট দেখবো, এই কোয়ার্টারের রেজাল্ট এসছে, এবং এমটারের রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। ঠিক আছে, সে দেখুন ভালো খারাপ হতেই পারে। আপনি কি মনে করেন ইনফোসিস এত বছর ধরে হয়েছে, তার 20 বছরের হিস্ট্রিতে খারাপ রেজাল্ট হয়নি? প্রচুরবার খারাপ রেজাল্ট হয়েছে, প্রচুরবার। কিন্তু প্রত্যেকবারই ম্যানেজমেন্ট এসে সেই খারাপ হওয়ার পিছনের কারণটা বলেছেন, সেই খারাপ হওয়ার পিছনের কারণটা কিন্তু বলেছে। কিন্তু এইখানে এমটার টেকনোলজির এখন যে ম্যানেজমেন্ট, তারা এসে ওই কারণগুলো কিন্তু বলছেন না, মানে তাদের অ্যাটলিস্ট রিপোর্টে নেই। কনকলে কি বলেছেন আমার কনকল শোনা হয়নি, কিন্তু এসে সেই কারণটা বলছেন না। যেমন মার্জিন ওদের 40% থেকে কমে 20% হয়ে গেছে। ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, এক্স ডিআরডিও, এক্স আপনার মানে আইআইটিয়ান এরকম অনেকে আছেন, কিন্তু আমি বুঝি না যে কারণটা কি। 20%-এর মার্জিন চলছিল অপারেটিং মার্জিন, সেটা এসে দাঁড়িয়েছে এই 40%-এর মার্জিন এসে দাঁড়িয়েছে 20%-এ। কেন এত ডিক্রিজের কারণটা কি? কারণটা বললেই ইনভেস্টরদের মন ঠিক হয়ে যায়। সুতরাং যতক্ষণ না আবার ঠিকঠাক ওরকম রেজাল্টও হচ্ছে বা ঠিকঠাক ম্যানেজমেন্টের থেকে ক্ল্যারিফিকেশন আসছে, ততক্ষণ আমি আর এমটারে থাকবো না। যদিও আমার 1500-1600 টাকা থেকে কেনা, এখন 1700-1800 টাকায় চলছে, তো আমি এক্সিটের প্ল্যান করেছি। যেহেতু ম্যানেজমেন্টের থেকে তেমন কোনো কথা শুনছি না, আবার যখন ভালো হবে আবার নিশ্চয়ই আমি এন্ট্রি নিতে পারি, কিন্তু এখন নয়। যাই হোক, এটা বলা থাকলো। যাই হোক, কারণ ওদের রেজাল্টটা একটু আমার খুব একটা মনোপুত হচ্ছে না। কোম্পানি এখনও ভালো আছে, এখনও আমার ইচ্ছা আছে যে না, এখনও এটা খারাপ, স্টোরিটা শেষ হয়ে যায়নি। কেন গ্রিন এনার্জিতে আছে, ইসরোকে ওরা সাপ্লাই করে, ডিআরডি তো সাপ্লাই করে, এত ভালো ইঞ্জিনিয়ারিং কোম্পানি, কিন্তু ম্যানেজমেন্ট কেন এসে বলছে না, ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছে না খারাপ রেজাল্টের, ওটা আমার একটু খটোমতো লাগছে। যাই হোক, তো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আর আগামী দিনগুলো তো আরও নিয়ে আলোচনা করব। একটু লাইক করে দেবেন ভিডিওটা, আর ভালো লাগলে একটু চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।